এই কেকটা আপলোড করার পর অনেক রিকোয়েস্ট পেয়েছি এটার রেসিপির জন্য, তাই ফেসবুক লাইভের মাধ্যমে আমি এটার ক্লাস নিয়েছিলাম। লাইভটা অনেক বড় হওয়াতে আমি ওইটার একটু ছোট করে একটা ভিডিও বানিয়ে আপলোড করলাম। আসসালামু আলাইকুম, আজকে আসলে একটু দেরি করে ফেললাম, সরি সবাইকে। কেমন আছেন সবাই? প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে, আমি এখানে আগে থেকে দেখাই, এটা একটা বাটার মিল্ক। এটা হচ্ছে আমি মানে রেগুলার যে নর্মাল লিকুইড মিল্ক থাকে, অনেকে আসলে এটা বানান। তো লিকুইড মিল্কটাকে অল্প একটু ভিনেগার দিয়েছি 1 চামচের মতো। আর এখানে লিকুইড মিল্ক আছে হচ্ছে 91 গ্রাম। 91 গ্রাম লিকুইড মিল্কের সাথে আমি 1 চা চামচের মতো ভিনেগার দিয়েছি, হোয়াইট ভিনেগার। আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারেন। তো এভাবে করে আমি এটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর এটা বাটার মিল্ক হয়েছে। এখানে আপনারা চাইলে টক দই যেটা ওইটা দিতে পারেন, অথবা সাওয়ার ক্রিম। আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একটু মেপে নিব, মেজারমেন্টটা। আপু এখানে আমি 91 গ্রাম একদম রুম টেম্পারেচার থাকা মিল্কের সাথে 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়েছি। আপনারা চাইলে 1 চা চামচ লেবুর রসটা দিতে পারেন। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে চেলে নিব। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমাদের লাগবে ময়দা। এটা দেখা যাচ্ছে? তো এখানে ময়দা দিয়েছি 125 গ্রাম, দেখা যাচ্ছে? কোকো পাউডারটা আমি আসলে চেয়েছিলাম সবকিছু কাপে মেজারমেন্ট করে দেখাবো, কিন্তু কাপে আসলে আমি এক্সাক্ট মেজারমেন্টটা খুঁজে পাচ্ছিলাম না। মানে অনেক কাপে আমি একটু একটু এভাবে ওভাবে করে দেখাচ্ছি, কিন্তু হচ্ছিল না। মানে কাপের মেজারমেন্টটা আসলে ঠিক মতো হয় না, অনেক কম বেশি হয়, যার কারণে আমি সবসময় ট্রাই করব মানে গ্রামের হিসাবটা করার। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, তারপর এখানে আমি কোকো পাউডার নিয়েছি 30 গ্রাম। আর এটার কাপ হচ্ছে 1/3 কাপ। এই যে, কিন্তু আপনারা যদি কাপের হিসাবটা করেন সবসময় একরকম হবে না। হুম, এখন ঠিক আছে। তো একটা ভালো মানের কোকো পাউডার আপনারা নেওয়ার ট্রাই করবেন। এই যে 30 গ্রাম, এটা আমি আগেই মেপে এটার মধ্যে রেখেছিলাম। তো আপনারা যদি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো নেন, তাহলে একদম এরকম যেতে যেতে নিবেন না। মানে এটা এরকম করে নিবেন যাতে এটাতে এয়ার অ্যাড না হয়, আর সুন্দর মতো এটা ঝরঝরা হয়। আর ঝরঝরা হওয়ার কারণে হবে কি, যে একটার সাথে আরেকটা লেগে থাকবে না, মাপটা ঠিক রকম থাকবে যদি কাপে করেন। আর আমি সবসময় সাজেস্ট করব যে কাপে না করার জন্যই, তাহলে আপনারা পারফেক্ট রেসিপিটা পারবেন না, মানে হবে না। অনেকে কেক হয়ে যায়, কিন্তু আসলে এটা টেস্টটা একরকম থাকে না। তো এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমি শুধু ময়দা আর কোকো পাউডারটা নিয়েছি। তো এটাকে আমরা একটু চেলে রাখবো।
সেই দিন যারা যারা আমার পোস্টটা শেয়ার করেছিলেন তাদের মধ্যে থেকে যাদেরকে আজকের যে কেকটা বানাবো সেটা গিফট দেওয়ার কথা ছিল, সেটা আমি কেকটা বানানোর পর অ্যানাউন্স করে দিব যে কারা কারা কেকটা পেয়েছেন। জেলে নেওয়ার ফলে হয় কি, এই যে এরকম যে মানে একটু দলা পেকে থাকে, এগুলো সুন্দর মতো চালা হয়ে যায়। তারপর এটাকে ঢেকে রাখতে হবে যাতে বাতাস না ঢুকে। আর আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন আপনারা মেজারমেন্ট স্কেলের কোনো কিছু মেজার করতে যাবেন সেক্ষেত্রে মানে ফ্যানটা অফ রাখবেন, মানে একটু বাতাস লাগলে এদিক সেদিক মাপটা হয়ে যায়। ওইটাকে একটু ঢেকে রাখো। চিনি লাগবে 200 গ্রাম। চিনিটা হচ্ছে এরকম ক্যাস্টার সুগার নিবেন, মানে একদম মিহিদানার যে চিনিটা থাকে, একদম মিহিদানার যে চিনিটা থাকে ওইটা। মানে যদি আপনাদের চিনিটা একটু বড় সাইজের হয় বা একদম মিশতে চায় না, সেক্ষেত্রে আপনার ব্লেন্ডার জাগে দিয়ে একটু ক্রাশ করে নিলে এরকম ক্যাস্টার সুগার হয়ে যাবে। তো চিনিটা আমরা নিব 200 গ্রাম। বাতাসের কারণে এদিক সেদিক হয়ে যায়। মানে আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে যে যদি ফ্যান ছাড়া থাকে অথবা কোনো জায়গা থেকে বাতাস আসতে থাকে তাহলে কি করে মেজারমেন্ট স্কেল গুলোর মাপটা এদিক সেদিক হয়ে যায়। তো আমি এখানে আগেই 200 গ্রাম মেপে রেখেছিলাম, তো এখন আবার 198 গ্রাম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একবার প্রথম যেটা মাপবেন সেটাই। পরে আর মানে একবার মাপার পর যদি দেখেন আরেকবার মাপতে গিয়ে এটা বেশি হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আবার অ্যাড করতে যাবেন না, প্রথমে যেটা মেপে রাখবেন ওইটাই। তো চিনিটাও রাখি। এখানে আমি চকলেট নিয়েছি। চকলেটটা হচ্ছে একদম ডার্ক চকলেট, আপনারা ডার্ক চকলেট চিপসটা ইউজ করতে পারেন। আর এই কেকের ক্ষেত্রে বা যে কোনো চকলেট কেকের ক্ষেত্রে আপনাদের হচ্ছে চকলেট আর কোকো পাউডারটা সবসময় একটা ভালো ব্র্যান্ডের নিতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। চকলেটটা হচ্ছে 120 গ্রাম। চকলেট থেকে যে এরকম সাইজ করে নিলেই হবে, মানে একটু ছোট। এই যে 120 গ্রাম। 120 গ্রাম ডার্ক চকলেটের সাথে আমরা এখানে চকলেটের সাথে আমরা দিব সয়াবিন তেল, মানে যে কোনো ফ্লেভারলেস অয়েল হলেই হবে, কিন্তু সরিষার তেল বাদে। অলিভ অয়েল দিতে পারবেন, আর এখানে বাটার না দিলেই ভালো। 108 গ্রাম। 108 গ্রাম হচ্ছে তেল।
মোটামুটি আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্টস মাখার মতো শেষ। ডার্ক চকলেটের সাথে আমরা অয়েলটা একটু দিয়ে দিচ্ছি। টিস্যুটা দাও তো। এটাকে এখন আমরা ডাবল বয়লারে মেল্ট করে নিব। আপনারা মাইক্রো ওভেনে এটাকে 2 মিনিট করে মেল্ট করে দেখবেন। আপনারা একটু ওয়েট করেন, আমি এটাকে একটু মেল্ট করে আবার আসছি। এটাকে আমরা মেল্ট করে নিয়ে এসেছি। আপনারা এটাকে ডাবল বয়লার করতে পারবেন। ডাবল বয়লার হচ্ছে নিচে একটা গরম পানির বোল রেখে তারপর এটার উপর এটা বসিয়ে দিতে হবে। এই যে এখন এটাকে আমরা এখানে আগে থেকে রাখা বাটার মিল্ক যেটা ওইটা অ্যাড করে দিব। এরকম ছোট চামচটা। এখানে লাগবে 3টা ডিম। হুম। আচ্ছা, আপনারা কি সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন? বলতে দাও তো। এখানে যাবে একদম গরম ফুটন্ত পানি। এটা হচ্ছে 117 গ্রাম। একদম ছোট্ট একটা চামচ আছে, ওটা দাও তো। বেকিং সোডা যাবে হচ্ছে 1.5 টিস্পুন। অল্প একটু লাগবে। নাম ঠিক।
এই কেকের নাম আপুর আপনারাই বলেন, এই কেকের নাম কি দেওয়া যায়? আমি এটা বানিয়েছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটার নাম কি আমি বলতে পারবো না, কিন্তু আমি জানি এই কেকটা আসলে অনেক মজার একটা কেক। মানে আপনি যখন বাসায় এটা বানাবেন, আপনি যাকে খাওয়াবেন আসলে সবাই খুব পছন্দ করবে। এটা আমি বানাচ্ছি বলে বলতেছি এরকম না, মানে সব, মানে কয়েকদিন আগে একটা একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছিল, সেটা হচ্ছে যে লিচুর পায়েস। অনেকেই দেখলাম যে লিচুর পায়েস বানায়। মানে ইউটিউবার বলে যে লিচুর পায়েস একবার হলেও বানাবেন। তো বানানোর পর দেখলাম মজা হয় নাই, কেউ খাচ্ছিল না। তো অনেক রেসিপি আছে যে খুব আবোল তাবোল শুধু বানায় দেয় একটা রেসিপি, এরকম আসলে না। আপনারা অনেক রেসিপি নিজেরা দেখলেই বুঝবেন যে আসলেই এটা কি আমাদের বানানো উচিত নাকি আমরা বানাবো না। আহ, কিছু রেসিপি আছে না, দেখলেই মনে হয় যে না, ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো, আমরা বানাই। ওই রকম হচ্ছে আপনারা বুঝে বানাবেন। এখানে আমি হচ্ছে চকলেট ইমালশন দিচ্ছি 3 টেবিল স্পুন। এই যে এখানে হচ্ছে এই যে চামচটা 1/2, মানে এটা হচ্ছে টি স্পুন, এটার 3 টেবিল স্পুন মানে টি স্পুন দিচ্ছি। এই কেকটা হচ্ছে খুবই মজার একটা কেক, মানে এত সুন্দর ফ্লেভার আসে যখন এটা বেক হয়। তারপর এটা খেতেও খুব মজা হয়, এত রিচ ক্রিমি একটা কেক। মানে যদি, মানে কয়েকজন তো এটা গিফট পাবে, তো ওরা আগেই খেয়ে তারপর বানাতে পারবে। আপনার এখানে চকলেট ইমালশনের বদলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। তো এই সবকিছুর সাথে আমাদের এখানে আর লিকুইড ইনগ্রিডিয়েন্টস কিচ্ছু নেই, সবকিছু দেওয়া শেষ। এখন আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিব, আর এর আগে চিনিটা অ্যাড করে দিব। খুব আলতো হাতে মিশাতে হবে, একদম ওভার মিক্সিং করা যাবে না। অনেকের একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমি সব কিছু ঠিক মতো দেই, মানে প্রত্যেকটা জিনিস ঠিক আছে, ইনগ্রেডিয়েন্টস ঠিক আছে, মেজারমেন্ট ঠিক আছে, তারপর আমার কেক কেন ডেন্স হয়ে যায়, কেন মাছ থেকে ডেবে যায়, বা মজা হয় না, একদম পিঠা পিঠা হয়। তাদের একটাই কারণ, কিছু ট্রিক্স, মানে কেকের ক্ষেত্রে আপনার ইনগ্রেডিয়েন্টস এর পাশাপাশি মেজারমেন্টের পাশাপাশি ট্রিক্সটাও রাখতে হয়। ট্রিক্সটা ঠিক মতো ফলো করলে হয়, কারণ ওভার মিক্সিং করলে কিন্তু কেকটা ডেন্স হয়ে যাবে, আপনার মেজারমেন্ট যতই ঠিক থাকুক না কেন। তো আমরা এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দিলাম। বেক হতে দিয়ে আপনাদের সবগুলো কমেন্টসের উত্তর দিব ইনশাল্লাহ। আমার বাসায় চকলেট কেক হচ্ছে আহ, আমার বাবা একদম পছন্দ করে না। ছোটবেলায় হতো কি, আমি সবসময় আমার বাবাকে চকলেট কেকটাই গিফট করতাম। এমন হয়েছে যে আমি বেকারি শপে গিয়েছি, যাওয়ার পর যতগুলো মানে কেক নিতাম, ইচ্ছা করতো একটা চকলেট নিবো একটা ভ্যানিলা নিবো, কিন্তু আমার চকলেট কেক দেখলেই মনে হচ্ছে সবগুলো চকলেটে নিয়ে নিই, এত সুন্দর লাগতো। তারপর আমারও কেন জানি হঠাৎ করে চকলেট কেক আর খুব একটা ভালো লাগতো না, কিন্তু এই কেকটা খুবই মজার। মানে আপনারা শিখলেন তো, একবার বানাবেন, দেখবেন আপনার অনেকবার বানাতে ইচ্ছে করবে। কেক বেটারটা একবার বানানোর পর আপনারা এটাকে রেখে দিবেন না। মানে আমি এই যে যখন চকলেটটা মেল্ট করতে গিয়েছিলাম, তখন ওভেনটাকে প্রিহিট দিয়ে এসেছি। আমি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। এই কেকটা আমরা 150 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক হতে দিব।
দাও তো। এটা দাও। এখানে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এটা হচ্ছে 8x4 ইঞ্চের একটা লোভ পেন। এটাও একটা সেম পেন। তো এখানে আপনারা বেকিং পেপার দিতে পারেন অথবা বাটার পেপার। কিন্তু আমি এখানে অয়েল ব্রাশ করে এভাবে ময়দা ড্রাস্ট করে নেব। যেহেতু আজকে 2টা কেক বানাবো, তো মানে 2টা লোভ প্যানে দেব, তো আমি এখানে একটু মেজার করে নেই, তাহলে 2টা সমান সমান হবে আর কি। এটা একটু বেশি বেশি। টিস্যু দাও তো। নিচে রাখতে হবে, নিচে নিচে। এই দুটাকে এখন আমি একটু বেক হতে দিয়ে আসছে। কেকের ভেতরটা এত পাতলা হওয়ার কারণে অনেক বেশি নোংরা হয় আশেপাশে। আমি গানাশটা বানাই। গানাশের জন্য এখানে আমি 100 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। এটাকে একটু ছোট করে কেটে নিব। চকলেটটা মানে হালকা একটু যেরকম নরম, চাপ দিলে দেবে যায়, এরকম অবস্থায় এটাকে গানাশের জন্য মানে চকলেটটা সবসময় এরকম অবস্থায় আপনারা কেটে নেবেন।
এখানে 40 গ্রাম আমি হুইপ ক্রিম নিয়েছি। এটার সাথে আমি এখন গার্নিশের জন্য চকলেটটা দিব। তো এটাকে এখন ডাবল বার্নিং এ দিলেই আমাদের এই চকলেটটা মেল্ট হয়ে গানাশ হয়ে যাবে। ডাবল বয়েলিং এ দেওয়ার সময় আপনাদেরকে মানে অনবরত এটাকে নেড়ে যেতে হবে। এই যে এরকম একটা সিলিকনের স্প্যাচুলা নিতে হবে। স্প্যাচুলাটা অনেক সময় আছে না যে এখানে প্লাস্টিকের একটা স্প্যাচুলা থাকে, উপরে এরকম সিলিকন থাকে, ওইটা নিবেন না। এরকম ফুল বডির একটা নিবেন, কারণ অনেক সময় যে প্লাস্টিকের যেটা ওটা গলে যায়। ডাবল বয়েলিং এর সময় যখন তাপটা আসে তখন এটা গলে যায়। তো আর যদি ওভেনে দেন মানে মাইক্রো ওভেনে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনাকে 1 মিনিট একটু মেল্ট হতে দিতে হবে, তারপর নামিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এভাবে দিতে হবে। 2-1 বার করে মাইক্রো ওভেনে দিয়ে নামিয়ে বের করলেই গানাশটা হয়ে যাবে। আর ডাবল বয়েলিংয়ে আমি সবসময় করি। তো আমরা এটাকে একটু ডাবল বয়েলিংয়ে করে নিয়ে আসি, গানাশটা রেডি করে নিয়ে আসি, তারপরে দেখি এর মধ্যে যদি সময় শেষ হয় কেকের, তাহলে তো আমরা কেকটা ওভেন থেকে বের করে নিয়ে আসবো। তো গানাশটাকে আমরা মেল্ট করেছি, এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে খুব ভালো করে এটা থেকে যখন ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে যাবে তখন এটাকে আমরা উপর থেকে একটা ওয়ার্পিং পেপার দিয়ে কভার করে দেব। দেখেন এখানে এটা গানাশটার রেশিও ছিল ডার্ক চকলেট হচ্ছে 100 গ্রাম আর হুইপ ক্রিম ছিল 40 গ্রাম। একদম এটার গায়ে গায়ে এরকম গায়ে গায়ে লাগিয়ে রাখতে হবে। এটাকে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, ফ্রিজে রাখতে হবে না। যদি স্টোর করতে চান তাহলে একটা পাইপিং ব্যাগে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন কয়েকদিন। আর যদি অনেকদিন স্টোর করতে চান সেক্ষেত্রে আপনাকে এটা ফ্রোজেন করতে হবে ডিপে। কেকটা 30 মিনিট এখনই অবস্থা, এটাকে আরো 10 মিনিটের জন্য কেকটা ওভেন থেকে বের করার পর এটার তারপরে এটা স্মেলটা হয়ে যাবে। এত ইনক্রেডিবল ছিল। মানে যে বেক উপর থেকে হতে এরকম টোটাল চকলেটটা 40 দেখা মিনিট যাচ্ছে, মানে লেগেছে। আমি এটা দেখেই বুঝতে একটা পারছি যে এটা টুথপিকের এখনো সাহায্যে দেখলাম কমপ্লিটলি যে হয়নি। টুথপিকটা একদম ক্লিন এসেছে। এখন গরম থাকা অবস্থাতেই একটা নাইফ দিয়ে আমরা এই সাইডগুলোকে ছুটিয়ে এটাকে মোল্ড আউট করে ফেলবো। গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে তারপর এটাকে ঠান্ডা হতে দিব। কেকটাকে মোল্ড আউট করার সময় একটু সাবধানতার সাথে করতে হবে। আর আমরা এখানে যেহেতু কোনো বেকিং পেপার বা বাটার পেপার ইউজ করিনি, তাই এইটা নিচ থেকে খুব ভালো মতো লেগে যায়। এই যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে, একটু সাইড দিয়ে নাইফটাকে একটু সাইড দিয়ে একটু চেপে চেপে এটাকে আলাদা করে তারপর মোল্ড আউট করতে হবে। এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ কেকটা কিন্তু অনেক সফট। তারপর এটা একটা নেটের উপর রেখে নিচে একটা ট্রে রেখেছি যাতে এটার বাতাসটা বের হয়ে ঠান্ডা হতে পারে।
আপনারা কেকটাকে ঠান্ডা হতে দিবেন যে কোনো একটা র্যাকের উপরে রেখে। কেকটা হালকা একটু গরম এই অবস্থাতে আমি ট্রেটাকে একটু পরিষ্কার করে এখানে গানাশটা কোট করে নিব কেকটার উপরে। দেখেন কেকটা কত সফট, মানে এটা অনেক বেশি ময়েস্ট, মানে হাত থেকেই মনে হয় এটা ভেঙে যাবে এরকম। তো গানাশটাকে একটু মেল্ট করে নিয়েছি যার কারণে এটা এরকম হয়েছে। তারপর কেকের উপর গানাশটা দিয়ে আমরা এটাকে কেটে নিব। আর এই কেকটা আপনারা যখন খাবেন ফ্রিজ থেকে নামিয়ে তার একটু পরে এটা খাওয়ার ট্রাই করবেন, যাতে গানাশটা একটু মেল্ট হয়ে আসে, কেকটা একটু সফট হয়ে আসে। কেক সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত কাটবেন না, কিন্তু আমি যেহেতু এটা লাইভে করাচ্ছি তাই একটু তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করার জন্য আমি এটাকে কেটে নিচ্ছি। ভিতরটা কেমন হয়েছে জাস্ট দেখানোর জন্য। এই কেকের ভিতরটা এত সফট দেখেন। দেখতেই কত ইয়ামি না, এটা খেতে অনেক মজা। তো এটাকে আমি এখন ঠান্ডা করে তারপর এটাকে সার্ভ করা যাবে। তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।